everyone, Assalamu alaikum. Welcome to my channel Art by Adiba with Story. কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আমি আমার কথা মতো আবারও চলে আসলাম তোমাদের জন্য একটি নতুন ড্রয়িং এবং একটি স্টোরি নিয়ে। আজকে আমি তোমাদের দ্য ডেট হাইওয়ে রোড স্টোরির পার্ট 2 শোনাবো। তোমরা যারা যারা এই স্টোরির পার্ট 1 দেখো নাই তাদের জন্য আমি এই ভিডিওর ডেসক্রিপশনে পার্ট 1 ভিডিওর লিংক দিয়ে দিচ্ছি। তো চলো মূল ভিডিওতে চলে যাওয়া যাক। আমরা সেই ভিডিওর লাস্টে স্টোরির শেষের দিকে শুনেছিলাম যে সৈকত গাড়ির মেকানিককে খোঁজার জন্য সেই রোড দিয়ে একাই চলে গেল। তো চলো এরপরে শুনি কি হয়েছিল তাদের সাথে। প্রায় ঘন্টা দুয়েক সময় অতিক্রম হয়ে যাবার পরও যখন সৈকত ফিরে এলো না, তখন নন্দিনীকে একটা চাপা অস্থিরতা ধীরে ধীরে জড়িয়ে ধরতে শুরু করলো। নন্দিনীর বারবার মনে হতে লাগলো একটা অজানা ভয় যেন ওকে ধীরে ধীরে গ্রাস করতে শুরু করেছে। নন্দিনী গাড়ির জানালা দিয়ে একবার বাইরের দিকে তাকালো। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, আশেপাশের রাস্তা পুরো শুনশান, কোনো মানুষের চিহ্ন নেই, আর ওদের গাড়িটা একদম মাঝখানের রাস্তায় দাঁড়িয়ে আছে। এইসব দেখার পর নন্দিনীর বেশ ভয় লাগছিল। নন্দিনী কি করবে ভেবে পাচ্ছিল না, তাই ও সৈকতকে ফোন করলো। কিন্তু সৈকতের ফোনটা যখন বারবার বেজে কেটে যাচ্ছিল, তখন সৈকতের জন্য নন্দিনীর বেশ চিন্তা হতে লাগলো। এমন পরিস্থিতিতে কি করা যায় সেটা নন্দিনী ভাবছিল। আর ঠিক এমন সময় একটা শব্দে নন্দিনী চমকে উঠল, আর সেই শব্দটা আসছিল তাদেরই গাড়ির ছাদ থেকে। শব্দটি শুনে বোঝাই যাচ্ছিল যে উপর থেকে কোনো একটি ভারী জিনিস তাদের গাড়ির ছাদের উপর পড়েছে। প্রথমে নন্দিনীর মনে হলো হয়তো কোনো রাতচরা পাখি গাছের ডালে মারামারি করতে করতে ওদের গাড়ির ছাদে এসে পড়েছে, কিন্তু না, নন্দিনীর ধারণা একেবারেই ভুল। ধীরে ধীরে শব্দটা নন্দিনীর কেমন জানি অদ্ভুত রকমের লাগলো। নন্দিনীর মনে হলো যেন কোনো হিংস্র জন্তু তার শিকারের উপর ঝাঁপিয়ে পড়েছে এবং ওদের দুজনের মধ্যে প্রচণ্ড লড়াই চলছে। যতই এগোতে লাগলো ততই যেন শব্দটা ক্রমেই বেড়ে চলছে। নন্দিনী অর্ককে বুকে জড়িয়ে নিয়ে গাড়ির পিছনের সিটে কুটিসুটি মেরে বসে পড়লো। পুরো গাড়িটা যেন শিকার আর শিকারের লড়াইয়ে থরথর করে কাঁপতে লাগলো। এরকম ভয়ানক তাণ্ডব বেশ কিছুক্ষণ চললো। এরপর আবার আগের মতো সব শান্ত হয়ে গেল। নন্দিনী আর অর্কর ভয়ের আতঙ্ক তখনও কাটেনি। নন্দিনী আর অর্ক তখনও আগের মতোই গাড়ির পিছনের সিটে জড়সড় হয়ে বসেছিল। কিছুক্ষণ পর নন্দিনীর ভয় একটু কাটতেই ওর মনে হলো ওর বাঁ কাঁধের উপর কি যেন একটা তরল বস্ত্র ফোঁটা ফোঁটা পড়ছে। তখন নন্দিনী তার কাঁধে হাত দিল। এরপর নন্দিনী ওর হাতটা যখন চোখের সামনে নিয়ে আসলো, তখন সে তার হাতটি দেখে পুরোই যেন পাথর হয়ে যাচ্ছিল। কারণ নন্দিনী দেখতে পেল ওর হাতে রক্ত লেগে আছে, একেবারেই টাটকা রক্ত। নন্দিনীর হাত পা থরথর করে কাঁপতে লাগলো। নন্দিনী উপরের দিকে তাকিয়ে দেখলো খানিকক্ষণ আগে ঘটে যাওয়া সেই ভয়ানক তাণ্ডব ওদের গাড়ির ছাদের বিভিন্ন জায়গায় ফুটো হয়ে গেছে, আর সেই ফুটো দিয়ে ফোঁটা ফোঁটা রক্ত নন্দিনীর কাঁধে এসে পড়ছে। এইসব দেখার পর নন্দিনী আর এক মুহূর্ত গাড়িতে থাকতে পারলো না। নন্দিনী আর অর্ক গাড়ি থেকে বেরিয়ে পড়লো, সামনের রাস্তার দিকে ছুটতে লাগলো। ছুটতে ছুটতে নন্দিনী আর অর্ক বেশ খানিকটা দূরে চলে এলো। অর্ক আর নন্দিনী দুজনেই হাঁপাতে হাঁপাতে রাস্তার উপরেই বসে পড়লো। এমন সময় খানিকটা দূর থেকে নন্দিনী পুলিশের গাড়ির সাইরেনের শব্দ শুনতে পেল। নন্দিনী আর অর্ক কোনো রকম ছুটে গিয়ে পুলিশের গাড়ির সামনে দু হাত তুলে ইশারা করতে লাগলো। দূর থেকে পুলিশ ইন্সপেক্টর নন্দিনী আর অর্ককে দেখতে পেয়ে কনস্টেবলকে গাড়ি থামানোর জন্য নির্দেশ দিল। পুলিশ ইন্সপেক্টর নন্দিনীকে নিজের পরিচয় দিয়ে বলল, আমি লোকালয় থানার সাব ইন্সপেক্টর নিহার ঘোষ, আর আপনি এই রাতে এই শুনশান হাইওয়েতে কি করছেন? নিহার ঘোষকে দেখতে পেয়ে নন্দিনী যেন একটু ভরসা পেল। তারপর নন্দিনী ওর সঙ্গে একটু আগে ঘটে যাওয়ার সমস্ত ঘটনা পুলিশ ইন্সপেক্টরকে বলতে লাগলো। নন্দিনী লক্ষ্য করতে পারলো যে ওর মুখ থেকে কথাগুলো শোনার পর নিহার ঘোষের মুখ কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল।
নিহার ঘোষ একটু গভীর গলায় বলল, আপনাদের এই হাইওয়ে দিয়ে ড্রাইভ করা একেবারেই উচিত হয় নাই, বিশেষত রাত্রিবেলা। তো একেবারেই না, রাত্রিবেলা এই হাইওয়ে একেবারেই সুরক্ষিত নয়। আপনি কি বলতে চাচ্ছেন? ঠিক বুঝতে পারলাম না, এই হাইওয়ে কেনই বা সুরক্ষিত নয়? এই কথায় নিহার ঘোষ বলল, গত কয়েক মাস ধরে এই হাইওয়েতে রহস্যজনকভাবে অনেক মানুষের খুন হয়েছে এবং অনেক গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে। প্রথমে আমাদের পুলিশ ডিপার্টমেন্ট মনে করেছিল এটা কোনো সিরিয়াল কিলারের কাজ, যাদের প্রাথমিক মোটিভ ছিল একটাই, এই হাইওয়ে দিয়ে যাতায়াতকারী সমস্ত মানুষকে খুন করা এবং খুন করার পর তাদের সমস্ত জিনিসপত্র নিয়ে নেওয়া। এই সিরিয়াল কিলারকে ধরার জন্যই এই হাইওয়ের প্রতিটা লাইট স্পটে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছিল। কিন্তু অদ্ভুত ব্যাপার কি জানেন, যখনই এই হাইওয়েতে হত্যালীলা চলতো তখনই সিসিটিভি ক্যামেরা কিভাবেই যেন ফ্রিজ হয়ে যেত। এরপর হত্যালীলা চলাকালীন কোনো কিছুই রেকর্ড হতো না। এই রকম ঘটনা দেখে আমরা সকলেই হতবাক হয়ে গিয়েছিলাম। আশেপাশের স্থানীয় লোকজনদের বিশ্বাস এই সমস্ত খুনের পিছনে এক ভয়াবহ দানবের হাত। তবে আমাদের পুলিশ ডিপার্টমেন্টে এইসব আজগুবি কথা কখনোই বিশ্বাস করেনি, আর এইটাই ছিল আমাদের সব থেকে বড় ভুল। তারপর একদিন আমরা 6 জন কনস্টেবলকে সারা রাত এই হাইওয়েতে প্ল্যাটিনিং করার নির্দেশ দিলাম। প্রথম সব ঠিকঠাকই ছিল, এরপর হঠাৎ কেমন যেন সব বদলে যেতে শুরু করলো। ধীরে ধীরে ওই 6 জন কনস্টেবলদের সাথে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হতে লাগলো। আমরা ওদের সাথে অনেক যোগাযোগ করার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। পরের দিন সকালে আমরা অনেক পুলিশ ফোর্স নিয়ে ওদের খোঁজ নেওয়ার জন্য গেলাম। অনেক খোঁজাখুঁজি করার পর এই হাইওয়ের পাশের জঙ্গলে ওদের প্রত্যেকেরই ছিন্ন ভিন্ন লাশ খুঁজে পেলাম। পরে থানায় ফিরে এসে আগের দিন রাতের সিসিটিভি ক্যামেরার রেকর্ডিং ক্লিপগুলো নিয়ে একটু নাড়াচাড়া করছিলাম। এমন সময় একটা ক্লিপে আমার চোখ আটকে গেল। আমি দেখলাম এক বিশালকার দানব 6 জন কনস্টেবলকে, কি আর বলবো, আমি বেশ কিছুক্ষণ হতবাক হয়ে বসে রইলাম। তারপর সবাইকে এই ক্লিপটা দেখালাম। সকলেই এই ক্লিপটা দেখে হতবাক। সকলেই মুখে একটা প্রশ্ন, কি করে সম্ভব এটা? এই ঘটনার পর থেকে আমরা এই হাইওয়েটি সাধারণ মানুষদের জন্য বন্ধ করে দিয়েছি, আর এই হাইওয়েতে প্রবেশ করার মুখে আমরা একটা সতর্কতা বাণী দিয়ে দিয়েছিলাম। আপনি কি এই হাইওয়েতে ঢোকার সময় সেই সতর্কতা বাণী লক্ষ্য করেননি? নন্দিনী বলল, হ্যাঁ, লক্ষ্য করেছিলাম। এরপর নিহার ঘোষ বলল, তা সত্ত্বেও আপনি এখানে কেন? এরপর নন্দিনী বলল, আমি আমার হাজবেন্ডকে বারণ করেছিলাম এই হাইওয়ে দিয়ে ড্রাইভ করতে, কিন্তু ও আমার কোনো কথাই শুনলো না। ও সাবধানতা বাণীকে উপেক্ষা করেই এই হাইওয়ে দিয়ে ড্রাইভ করেছিল। এরপর নিহার ঘোষ নন্দিনীকে জিজ্ঞেস করে, আপনার হাজবেন্ড কোথায়? ওনাকে তো দেখতে পাচ্ছি না। নন্দিনী বলল, আসলে আমরা যখন এই হাইওয়ে দিয়ে ড্রাইভ করছিলাম তখন হঠাৎই আমাদের গাড়িটা খারাপ হয়ে যায়। অনেকক্ষণ অপেক্ষা করার পরও যখন হাইওয়ে দিয়ে অন্য কোনো গাড়ি দেখতে পেলাম না, তখনই আমার হাজব্যান্ড ব্যর্থ হয়েই আশেপাশে কোনো মেকানিককে খুঁজতে যায়। এইটা শুনে নিহার ঘোষ বলল, ও মাই গড, আপনি আপনার হাজব্যান্ডকে এত রাতে একা একা বাইরে যেতে দিয়েছেন কেন? রাত্রিবেলা এই হাইওয়ে একেবারেই নিরাপদ নয়। নন্দিনী ভয় ভয় বলল, আমি ওকে অনেকবার বারণ করেছিলাম, কিন্তু ও আমার কোনো কথাই শুনে নাই। নিহার ঘোষ অর্কের দিকে আঙুল দেখিয়ে জিজ্ঞেস করলো, ওকে তো ঠিক চিনতে পারলাম না। নন্দিনী বলল, ও আমার ছেলে অর্ক। নিহার ঘোষ বলল, ও আচ্ছা, ঠিক আছে। নিহার ঘোষ আশেপাশে তাকালো এবং তারপর জিজ্ঞেস করলো, আপনাদের গাড়িটা কোথায়? নন্দিনী ফাঁকা রাস্তাটার দিকে আঙুল দিয়ে দেখালো। নিহার ঘোষ বলল, ওকে, আপনি আমাদের সঙ্গে আমাদের গাড়িতে চলুন। নন্দিনী আর একটুও দেরি না করে পুলিশের গাড়িতে উঠে পড়ল। মিনিট 5-এর মধ্যে পুলিশের গাড়ি ওদের গাড়ি থেকে কয়েক হাত দূরে এসে থামলো। গাড়ি থেকে বের হতে যাচ্ছিল, কিন্তু নিহার ঘোষ নন্দিনীকে বাইরে বের হতে বারণ করলো। নিহার ঘোষ বলল, আপনি গাড়িতেই থাকুন, আমরা দেখে আসছি, দরকার পড়লে আপনাকে ডাকবো। এরপর নিহার ঘোষ আর কনস্টেবল ওরা দুজন গাড়ি থেকে নামলো। নিহার ঘোষ দেখলো রাস্তার স্ট্রিট লাইটটা মাঝে মাঝে জ্বলছে আর নিভছে।
নিহার ঘোষ প্যান্টের পকেটে রাখা টর্চ লাইটটা জ্বালিয়ে ধীরে ধীরে গাড়িটার দিকে এগিয়ে যেতে লাগলো আর কনস্টেবলকে আশেপাশে ভালো করে তল্লাশি নিতে বলল। কনস্টেবল পকেটে রাখা টর্চ লাইটটা জ্বালিয়ে এদিক ওদিক ভালো করে তল্লাশি করতে লাগলো। খুঁজতে খুঁজতে কনস্টেবল আশেপাশের মাটিতে ফোঁটা ফোঁটা রক্তের দাগ দেখতে পেল। কনস্টেবল রক্তের ফোঁটা লক্ষ্য করতে করতে সামনের দিকে একটু একটু করে এগিয়ে চলল। বেশ কিছুটা পথ যাওয়ার পর কনস্টেবলের মনে হলো ওর পায়ে যেন কিছু একটা লেগেছে। পায়ের দিকে টর্চটা মারার পরেই কনস্টেবল ভয় আটকে গেল। কনস্টেবল দেখলো ওর পায়ের কাছে একটা মানুষের কাটা হাত পড়ে আছে। তখন কনস্টেবল নিহার ঘোষকে জোরে চিল্লিয়ে ডাক দিল। নিহার ঘোষ তার এই চিৎকার শুনে ছুটে কনস্টেবলের কাছে এলো। আর তখনই কনস্টেবল নিহার ঘোষকে সেই মানুষের কাটা হাতটি দেখালো। নিহার ঘোষ গম্ভীর গলায় বলল, ও মাই গড, তাহলে নিশ্চয়ই আশেপাশে আরো কিছু পাওয়া যাবে। কনস্টেবল, ভয় পেলে চলবে না, তল্লাশি নিতে হবে, চলো। অনুসন্ধানের দৃষ্টিতে নিহার ঘোষ আর কনস্টেবল সামনের দিকে এগিয়ে চলল। খানিকটা যাওয়ার পর নিহার ঘোষ একটা ছিন্ন ভিন্ন লাশ দেখতে পেল। লাশটার কাছে যেতেই নিহার ঘোষের যেন কলিজা কেঁপে উঠল। লাশটা একেবারেই বিব্রত অবস্থায়। কেউ যেন লাশটার শরীর থেকে মাথাটা টেনে হিঁচড়ে উপড়ে ফেলেছে। পা দুটোকে যেন শরীর থেকে টেনে ছিঁড়ে আলাদা করে রেখেছে। এরপর নেহার ঘোষ দেখলো পড়ে থাকা গাছের শুকনো পাতার উপর রক্ত লেগে আছে এবং নেহার ঘোষ বুঝতেই পারলো যে এইটা সেই ভয়ঙ্কর দানবেরই গাছ। অন্যদিকে কনস্টেবল লাশটাকে দেখার পর সেখানে হড়হড় করে বমি করে ফেললো। নেহার ঘোষ কনস্টেবলকে জিজ্ঞেস করলো, তুমি ঠিক আছো তো? উত্তরে কনস্টেবল বলল, আই এম ওকে স্যার। নিহার ঘোষ বলল, গুড, তাহলে তুমি মিসেস নন্দিনীকে ডেকে নিয়ে এসো। লাশটাকে শনাক্ত করতে হবে। আমার যেটুকু মনে হয় এটা মিসেস নন্দিনীর স্বামীর লাশ। যাই হোক, তুমি ওনাকে একবার ডেকে নিয়ে আসো। পুলিশের গাড়িতে নন্দিনী আর অর্ক বসেছিল। কনস্টেবল এসে নন্দিনীকে বলল, স্যার আপনাকে ডেকেছেন, আপনাকে আমার সঙ্গে এক্ষুনি যেতে হবে। নন্দিনী বলল, চলুন। নিহার ঘোষ ফোনটা নিয়ে দেখলো কনস্টেবল এসে স্যার বলে ডাকলো। নিহার ঘোষ সঙ্গে সঙ্গে সামনের দিকে তাকালো। এরপর নিহার ঘোষ বলল, আসুন মিসেস নন্দিনী, আপনার জন্যই অপেক্ষায় ছিলাম। নন্দিনী বলল, কি ব্যাপার বলুন তো? এরপর প্রথমেই নিহার ঘোষ কনস্টেবলকে অর্ককে এখান থেকে নিয়ে যাবার জন্য আদেশ দিলেন। তারপর বলল, আমরা একটা লাশ পেয়েছি, আমার সন্দেহ ওটা আপনার স্বামীর লাশ, আপনাকে একবার লাশটাকে শনাক্ত করতে হবে। নন্দিনী লাশটার বিব্রত অবস্থা থেকে কয়েক মুহূর্ত চোখ বুজে রাখলো। তারপর আস্তে আস্তে চোখ খুলে নন্দিনী লাশটার নিরীক্ষণ করতে লাগলো। লাশটার গলায় থাকা সরু সোনার লকেটটা নন্দিনীর কেমন যেন চেনা চেনা লাগলো। নন্দিনী নিজের মনে বিড়বিড় করে বলল, এই লকেটটা কোথায় যেন দেখেছি। খানিকক্ষণ চিন্তা করার পর নন্দিনীর মনেও পড়ে গেল। তারপর নন্দিনী কাঁপা কাঁপা গলায় বলল, এটা তো সৈকতের লকেট, তার মানে এটা। এই কথা বলার পরে নন্দিনী মাটিতে বসে পড়ল আর ওর দু চোখ দিয়ে জল গড়িয়ে পড়লো। নন্দিনী হাও মাও করে কাঁদতে লাগলো। নিহার ঘোষেরও আর একটুও বুঝতে অসুবিধা হলো না যে তার সন্দেহই ঠিক, এইটাই সৈকতের লাশ। সো বন্ধুরা, আজকের গল্প এই পর্যন্তই। তো প্লিজ জানিও যে তোমাদের কাছে এই গল্পটা কেমন লাগলো। আর যদি এরকম গল্প আরও চাও তাহলে প্লিজ কমেন্ট বক্সে জানিও। এবং আমার এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ এভরিওয়ান, আসসালামু আলাইকুম।